তো এখন আমরা যে মহাদেশ সম্পর্কে জানবো সেটার নাম হচ্ছে, আমরা ওশেনিয়া মহাদেশ সম্পর্কে অলরেডি জেনে ফেলছি, বা ওশেনিয়া মহাদেশ সম্পর্কে যেটা পড়ার দরকার বা যতটুকু দরকার সেটা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। সো আমরা এখন যে মহাদেশে যাব সেটা হচ্ছে আমেরিকা। সো আমেরিকা মহাদেশকে আবার দুইটা ভাগে ভাগ করা থাকে, একটা হচ্ছে উত্তর আমেরিকা আর একটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে উত্তর আমেরিকার দেশগুলো সম্পর্কে একটু জানবো, বা তাদের রাজধানীগুলো সম্পর্কে পড়বো, তাদের রাজনৈতিক ঘটনা, তাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে একটু জানবো। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে উত্তর আমেরিকার যে দেশগুলো আছে সেগুলো একটু রাজধানী সম্পর্কে একটু জেনে নিই। কি কি আছে দেখি। যে দেশের নাম সর্বপ্রথম আছে মার্কিন যুক্তরাষ্ট্র, যার রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি। তো এখন অনেকের কাছে প্রশ্ন করায়, ভাই ডিসি মানে কি? ডিসি মিনস হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। মনে রাখবেন, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। ডিসি মিনস হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। অনেকে ভুল করে, ভাই মনে রাখেন এটা ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। এই যে আমেরিকার পতাকায় 51টি তারা তারা আছে, 51টি তারকা স্টার আছে, 51টি স্টার থাকে। সো এই যে তারা থাকে 51টি, এরকম তারা থাকে, এর মধ্যে ওদের প্রদেশ হচ্ছে 50টা। লাস্ট প্রদেশ হচ্ছে ওদের 50টা, মানে সর্বশেষ গৃহীত হওয়ার পর ওদের 50 হচ্ছে, মানে প্রদেশ আছে এখন 50টা। বাট একটা আছে যেটাকে বলা হচ্ছে স্বতন্ত্র, এবং ওইটা আসলে প্রদেশ বলা যায় না, একটা নির্দিষ্ট এলাকা, ওইখানে আসলে কিছুই হয় না। বা ওয়াশিংটনকে সম্মান জানিয়ে ওই যে ডিসি, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, এটা হচ্ছে একটা স্বাধীন স্বাধীন একটা ভূমি। তো প্রদেশ আছে 50টা আর একটা স্বাধীন ভূমি, সব মিলে আছে 51টা। এরপর আছে কানাডা। কানাডা হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, মানে আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে কানাডা আয়তনের দিক থেকে, অর্থাৎ অনেক বড়। কিন্তু কানাডা অনেক বড়, অনেক দ্বীপ টিপ নিয়ে কানাডা অনেক বড়। তো কানাডার রাজধানীর নাম হচ্ছে ওয়াটোয়া, এটাও মনে রাখতে হবে। কানাডার রাজধানীর নাম কি? ওয়াটোয়া। আর লাস্টে যে দেশটা আছে সেটা হচ্ছে মেক্সিকো। মেক্সিকোর আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো আর আমেরিকার মাঝখানে একটা দেয়াল নির্মাণ করছে। তো সেটা হচ্ছে কোন মেক্সিকোর যে শহর বা রাজধানী, সেটার নাম হচ্ছে মেক্সিকো সিটি। ওকে। এরপরে আমরা হচ্ছে উত্তর আমেরিকার সম্পর্কে যদি আমরা একটু ইনফরমেশন জানতে চাই, বা আমেরিকা সম্পর্কে, ওভারঅল আমেরিকা সম্পর্কে একটা ইনফরমেশন জানি। সর্বোচ্চ বিন্দু যদি বলে আমেরিকার, মানে উত্তর এবং দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ বিন্দু ম্যাকলি নলি। ম্যাকনিলো নলি হচ্ছে সব থেকে উঁচু বিন্দু, সব থেকে উঁচু। এটা অবস্থিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে ম্যাকলিনলি হচ্ছে সব থেকে উঁচু। আর সর্বনিম্ন বিন্দু যদি বলে, অর্থাৎ মাটির নিচে যে সবচেয়ে নিচু বিন্দু, ডেথ ভ্যালি, সেটা কি হবে? ডেথ ভ্যালি। এটা অবস্থিত কিন্তু যুক্তরাষ্ট্রে। এরপর যদি বলে আয়তনে বৃহত্তম দেশ, আমেরিকার মধ্যে আয়তনে বৃহত্তম দেশ হচ্ছে কানাডা, আর বিশ্বের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয়। কানাডা হচ্ছে আমেরিকার মধ্যে বৃহত্তম আর বিশ্বের মধ্যে দ্বিতীয়। জনসংখ্যায় বৃহত্তম দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের জনসংখ্যা কিন্তু মোটামুটি হিউজ পরিমাণে আছে। সো যুক্তরাজ্য হচ্ছে জনসংখ্যার দিক থেকে আমেরিকার বৃহত্তম দেশ। বৃহত্তম হ্রদ যদি বলে সেটা হচ্ছে সুপিরিয়র। বৃহত্তম হ্রদ হচ্ছে সুপিরিয়র। বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। তবে আনফরচুনেটলি হোক আর যাই হোক, গ্রিনল্যান্ড আমেরিকার দিকে থাকলেও গ্রিনল্যান্ডের মালিকানা কিন্তু আমেরিকার কাছে নাই। গ্রিনল্যান্ডের মালিক হচ্ছে ডেনমার্ক। ডেনমার্ক ইউরোপের দেশ, তার মালিকানায় গ্রিনল্যান্ড হচ্ছে অবস্থিত। বাট গ্রিনল্যান্ডটা পড়ছে কি আমেরিকা মহাদেশের দিকে। তো বৃহত্তম দ্বীপ কি? গ্রিনল্যান্ড। বৃহত্তম উপদ্বীপ হচ্ছে লেবারডার। বৃহত্তম উপদ্বীপ কি? লেবারডার। আয়তনে ক্ষুদ্রতম দেশ হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। আয়তনে ক্ষুদ্রতম দেশ কি? সেন্ট কিটস অ্যান্ড নেভিস। জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ সেন্ট কিটস অ্যান্ড নেভিস। আয়তন এবং জনসংখ্যা উভয় দিক থেকে আমেরিকার সব থেকে ক্ষুদ্রতম দেশের নাম হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। দীর্ঘতম নদীর নাম হচ্ছে মিসিসিপি মিসৌরি। মিসৌরি হচ্ছে আমেরিকার দীর্ঘতম নদীর নাম, এটা মনে রাখতে হবে। মিসিসিপি মিসৌরি, এটা সভ্যতার কিন্তু একটা আঁতুড়ঘর বলা হয়। এই নদীর তীরে কিন্তু অনেক সভ্যতা গড়ে উঠছে। তো এই নদীর নামটা একটু গুরুত্বপূর্ণ আছে। ওকে। এরপরে আমরা এখন একটু যেটা জানবো সেটা হচ্ছে উত্তর আমেরিকার রাজনৈতিক প্রভাব সম্পর্কে একটু জানবো। তো উত্তর আমেরিকার মধ্যে সব থেকে কড়া দেশ বা সব থেকে পাওয়ারফুল দেশের নাম হচ্ছে যুক্তরাষ্ট্র। তো যুক্তরাষ্ট্র সম্পর্কে একটু আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ। তো সর্বপ্রথম যেটা আসে যে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা বা ইউএসএ এর স্বাধীনতা যুদ্ধ। তো ইউএসএ এর স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে আমরা এখন একটু পড়াশোনা করি। যুক্তরাষ্ট্র মূলত স্বাধীন হয়েছিল ইংল্যান্ডের থেকে, অর্থাৎ গ্রেট যে ব্রিটেন বা ইংল্যান্ড বলি বা ব্রিটিশ বলি, তাদের থেকে স্বাধীন হয়েছিল।
ইউএস এর সমরনায়ক ছিলেন বা স্বাধীনতা যুদ্ধের যেমন আমাদের সমরনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তেমনি এদের সমরনায়ক বা স্বাধীনতা যুদ্ধের মহান নায়ক ছিলেন জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটনকে তারা তাদের জাতির পিতা বলে থাকে। জাতির পিতা জর্জ ওয়াশিংটন হচ্ছে কি আমেরিকার জাতির পিতা। ঠিক আছে, ওয়াশিংটন হচ্ছে আমেরিকার জাতির পিতা। বাংলাদেশের যেমন আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমেরিকার হচ্ছে জাতির পিতা হচ্ছে জর্জ ওয়াশিংটন। ইউকের সমরনায়ক ছিল ইউকে মিনস হচ্ছে ইংল্যান্ডের সমরনায়ক ছিল ওই সময় যে যুদ্ধটা হয়েছিল, সমরনায়ক ছিলেন উইলিয়াম হোয়ে এবং কর্নওয়ালিস ছিল ইউকের সমরনায়ক। ইউএস এর প্রত্যক্ষ সাহায্যকারী সেই সময় ছিল হচ্ছে ফ্রান্স। ওয়ান্স আপন এ টাইম আমেরিকা দেশের যখন জন্ম হয়নি তখন পৃথিবীর পরাশক্তি ছিল দুইটা দেশ, একটা হচ্ছে ইংল্যান্ড আর একটা হচ্ছে ফ্রান্স। তো ফ্রান্স যখন হচ্ছে আমেরিকা যখন যুদ্ধের স্বাধীনতা চাচ্ছে, তো ইংল্যান্ডের বিপক্ষে কে দাঁড়াবে? ইংল্যান্ডের বিপক্ষে দাঁড়ানোর মতো দেশ তো একটাই, ফ্রান্স। তো আমেরিকার সব থেকে যুদ্ধের সময় সব থেকে কাছে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছিল ফ্রান্স। এই মানটা মনে রাখতে হবে। এরপর যেটা হচ্ছে যে প্যারিস চুক্তি। তো প্যারিস চুক্তিটা হয়েছিল মোটামুটি বলা হয় যে মানে এই চুক্তির মাধ্যমে আসলে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা নিশ্চিত হয়। এই চুক্তিটা স্বাক্ষর করা হয়, প্যারিস চুক্তিটা স্বাক্ষর করা হয়েছিল 1783 সালে। ডেট ঠেটের বেশি একটা দরকার হয় না, তবে সালটা লাগে। প্যারিস চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1783 সালে। চুক্তি স্বাক্ষর করেছিলেন ব্রিটেন, ফ্রান্স, স্পেন ও মার্কিন যুক্তরাষ্ট্র। চারটা দেশ, ব্রিটেন, ফ্রান্স, স্পেন ও মার্কিন যুক্তরাষ্ট্র। স্থান কোথায় কোথায় হয়েছিল এটা? তাহলে ফ্রান্সের যে নগরী আছে প্যারিস, সেখানে হয়েছিল, যার কারণে নাম হয়েছে কি প্যারিস চুক্তি। পরিচিতিটা যদি আমি একটু বলি, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের অবসানের লক্ষ্যে আমেরিকার যে স্বাধীনতা যুদ্ধ দীর্ঘমেয়াদী চলতেছিল, এটা অবসানের লক্ষ্যে 4টি চুক্তি স্বাক্ষরিত হয়। একে একত্রে প্যারিস চুক্তি বলা হয়। 4টি দেশ একসাথে চুক্তি করেছিল এবং এটাকে বলা হয় প্যারিস চুক্তি। কারণ ওই সময় পাওয়ারফুল ছিল ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, এই দেশগুলো ওই সময় খুব পাওয়ারফুল ছিল। তো আমেরিকার সাথে যখন হচ্ছে যে স্বাধীনতা চাইছে, যুদ্ধ বেঁধে গেছে ইংল্যান্ডের সাথে, তখন ফ্রান্স হচ্ছে প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে। তো সহযোগিতা করার পর আমেরিকার স্বাধীনতার লক্ষ্যে 4টি চুক্তি একটা স্বাক্ষর হয়েছিল। একসময় আসছে সমঝোতায় পৌঁছায় পারস্য, প্যারিসে পারস্য না, কিন্তু পারস্য কিন্তু আলাদা বিষয়। এই প্যারিসে একটা 4টি স্বাক্ষর হয়েছিল, যার লক্ষ্য ছিল 4টি আমেরিকার স্বাধীনতা সহ। তো সেই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আছে প্যারিস চুক্তিটা হয়েছিল। ওকে, এরপর দেখে কি আছে আমেরিকার গৃহযুদ্ধ। এইসব চুক্তি স্বাধীন হওয়ার পরে প্রায় 100 বছরের পরে যায় আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হয়ে যায়, অর্থাৎ নিজেরা নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। এই যেমন ধরো যে বাংলাদেশের মনে করো আমার বাসা খুলনায়, কেউ বলতেছে রংপুর, আবার কেউ বলতেছে আমার বাসা সিলেট, কেউ বলতেছে আমার বাসা চট্টগ্রাম, আমরা যাই মারামারি করতেছি যে কে বেশি পাওয়ারফুল, আয় খেলা হবে। ঠিক আছে, এইভাবে মারামারি করতেছি। তো এইটাই হচ্ছে যে তখন আছে গৃহযুদ্ধ। তো গৃহযুদ্ধেও হয়েছিল, আমেরিকার গৃহযুদ্ধ হয়েছিল 1861 থেকে 1865 সাল পর্যন্ত। যুক্তরাষ্ট্রের 11টি সাউদার্ন স্টেট ও নর্দার্ন ফেডারেল স্টেটের মধ্যে গৃহযুদ্ধ সংঘটিত হয়। ওই যে সাউথ বললাম না, উত্তর দক্ষিণের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। উত্তর বলে আমি সবকিছু, দক্ষিণ বলে আমি সবকিছু। এই নিয়ে দুইটা প্রদেশের অর্থাৎ দুই অঞ্চলের মানুষের মধ্যে মারামারি শুরু হয়ে যায় 1861 থেকে 1865 সাল পর্যন্ত। তো এই সময় আছে 1863 সালে আব্রাহাম লিঙ্কন দাসপ্রথা বিলোপ করেন। তো এখানে মনে রাখতে হবে দাসপ্রথা বিলোপ হয় 1863 সালে। কে করছিল এটা মনে রাখতে হবে, দাসপ্রথাটা বিলোপ করছিলেন আব্রাহাম লিঙ্কন। এই 3টা স্টেটমেন্ট কিন্তু মনে রাখতে হবে। দাসপ্রথা বিলোপ হয় 1863 সালে। কে করছিল? আব্রাহাম লিঙ্কন। যুদ্ধে উত্তরের রাজ্যগুলো জয়ী হয়, অর্থাৎ নর্থ জিতে গেছে। আর আছে এটি গেটিসবার্গ যুদ্ধ নামেও পরিচিত। এই যে যুদ্ধ হয়েছিল সেখানে আমাদের আছে যে উত্তরের রাজ্যগুলো জিতে যায়, দক্ষিণের রাজ্যগুলো হেরে যায়, এটিকে বলা হয় গেটিসবার্গ যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধটা হয়েছিল গেটিসবার্গ যুদ্ধ নামেও কিন্তু এই গৃহযুদ্ধটা পরিচিতি পায়। এরপর আছে স্ট্যাচু অফ লিবার্টি, যেটা আছে এরকম দেখবেন যে আমেরিকার একটা স্তম্ভ আছে এরকম যে সূর্যের মতো করে একটা মূর্তি আছে খুব সুন্দর। সেই মূর্তিটা এটা গিফট করছিল হচ্ছে ফ্রান্স। স্ট্যাচু অফ লিবার্টি গিফট করছিল আমেরিকাকে হচ্ছে ফ্রান্স। তো এর স্থাপন করা হয়েছিল 1886 সালের 28 অক্টোবর। 1886 সালের 28 অক্টোবর এটা স্থাপন করা হয় এবং জাতীয় সৌধ ঘোষণা করা হয়েছিল। এটা আছে আমেরিকার আছে জাতীয় সৌধ, এটা ঘোষণা করা হয়েছে 1924 সালে। উপহার দেয় আছে ফ্রান্স। স্থপতি আছে ফেডেরিক অগাস্ট বার্থোলডি।
ফেডেরিক অর্গাস বার্টোলডি, উচ্চতা আছে 305 ফিট, অবস্থান আছে নিউ ইয়র্কের লিবার্টি দ্বীপে। এটা মনে রাখতে হবে, কোথায় অবস্থান? নিউ ইয়র্কের লিবার্টি দ্বীপে। স্ট্যাচু অফ লিবার্টি যখন আছে ইংল্যান্ডের থেকে আমেরিকা স্বাধীন হয়, তখন ফ্রান্স তাদেরকে এটা গিফট করছিল। সো বেশি আসে যেটা, যে এই উপহারটা দিয়েছিল কোন দেশ? উপহারটা দিয়েছিল হচ্ছে ফ্রান্স। 1886 সালে এটা স্থাপন করা হয়। এটার স্থপতি ছিল ফেডেরিক অর্গাস বার্থোলি। এবং কোথায় অবস্থিত? নিউজিল্যান্ডের যে নিউ ইয়র্কের যে দ্বীপ আছে লিবার্টি দ্বীপ, সেইখানে আছে এটা বর্তমানে অবস্থিত। স্ট্যাচু অফ লিবার্টি থেকে ইনফরমেশন গুলো একটু মনে রাখতে হবে। এরপর চলে যাই যে অঙ্গরাজ্য। তো অঙ্গরাজ্য গুলার মধ্যে বর্তমানে অঙ্গরাজ্য আছে 50টি। এটা মনে রাখতে হবে। সর্বশেষে হাওয়াই অঙ্গরাজ্য তৈরি করা হয়েছে। এটি ফেডারেল জেলা রয়েছে, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। যে বলতেছিলাম যে একটা রয়েছে ফেডারেল, সেটা হচ্ছে কি ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। তাহলে প্রশ্ন যদি আসে যে আমেরিকার প্রদেশ কয়টি, সঠিক করে সুন্দর করে উত্তর দিবেন 50টি। আমেরিকার প্রদেশ হচ্ছে 50টি। আরেকটাও রয়েছে আছে ফেডারেল অঞ্চল, যেটাকে বলা হয় ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। 50টি আর ফেডারেল অঞ্চল। ওকে, এরপর রয়েছে আইনসভা। আমেরিকার আইনসভা সম্পর্কে আমরা এখন একটু জানবো। তো আমেরিকার যে আইনসভা রয়েছে, আইনসভাটার নাম হচ্ছে কংগ্রেস। আমেরিকার আইনসভার নাম কি? কংগ্রেস। দ্বিতীয় কথা হচ্ছে কংগ্রেস হচ্ছে কক্ষ আছে 2টি। এত বড় একটা দেশ, অবশ্যই তার 2টা কক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে। উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট, নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। সিনেটের সদস্য সংখ্যা প্রতি রাজ্য, অর্থাৎ 50টা রাজ্য থেকে দুইজন করে মোট আছে 100 জন। আর এদের মেয়াদ থাকে, সিনেটের মেয়াদ থাকে হচ্ছে 6 বছর। প্রতি 2 বছর অন্তর 1/3 প্রতিনিধির নির্বাচন অনুষ্ঠিত হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে সিনেটের সদস্য রয়েছে 100 জন। তো প্রত্যেক 2 বছর পর পর নির্বাচন হয়। কেমন হয়? যে দেখা যাচ্ছে যে 2 বছর পর পর 30 বা 33 বা 34 জনের নির্বাচন হয়। ফিরে আবার 2 বছর পর 33 বা 34 জনের নির্বাচন হয়। ফিরে আবার 2 বছর পর 33 বা 34 জন। যাদের নির্বাচন আসলে এইভাবে চক্রাকারে ঘুরতে থাকে। তো 50টা প্রদেশ থেকে 2 জন করে মোট 100 জন সদস্যকে নিয়ে সিনেটের আছে প্রতিনিধি যে সিনেটটা গঠন করা হয়। আর হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য সংখ্যা, অর্থাৎ যেখানে বলা হয় হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, যেখান থেকে আসলে প্রেসিডেন্ট নির্বাচিত হয় মূলত। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এর সদস্য সংখ্যা থাকে 435 জন, এবং এদেরও মেয়াদ থাকে হচ্ছে 2 বছর করে, 435 জন। ওকে, সিনেটের সদস্য হচ্ছে 100 জন, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এর সদস্য হচ্ছে 435 জন। এটা মনে রাখতে হবে, সিনেটের সদস্য 100, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এর সদস্য 435 জন। ওকে, এরপরে দেখি কি আছে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্ট গুলোর মধ্যে একটু দেখি, আমেরিকার মূল যে চাবিকাঠি বা দেশের প্রধান বলা হয় প্রেসিডেন্টকে বা রাষ্ট্রপতিকে। তো প্রথম যে জর্জ ওয়াশিংটন, তিনি হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট। তাহলে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম হচ্ছে জর্জ ওয়াশিংটন। আমেরিকার স্বাধীনতা সংগ্রামের সময় তিনি সেনাধ্যক্ষ বা সেনাবাহিনীর প্রধান ছিলেন। কে? জর্জ ওয়াশিংটন। জন অ্যাডামস হোয়াইট হাউসের প্রথম বসবাসকারী, আমেরিকার দ্বিতীয় প্রেসিডেন্ট। হোয়াইট হাউস, এই হোয়াইট হাউস হচ্ছে আমেরিকার যে প্রেসিডেন্টের বাসভবন। হোয়াইট হাউস হচ্ছে প্রেসিডেন্টের বাসভবন। এই প্রেসিডেন্টের বাসভবনে প্রথম বসবাস করছে জর্জ অ্যাডামস। সর্বপ্রথম প্রেসিডেন্টের বাসভবনে বসবাস করেন, দ্বিতীয় প্রেসিডেন্ট ছিলেন তিনি আমেরিকার। আর আমেরিকার ইতিহাসে আরেকজন প্রেসিডেন্ট আছে, সেটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন, যিনি বিখ্যাত হচ্ছে দাসপ্রথা বিলোপের কারণে। তিনি বিখ্যাত হচ্ছে গেটেসবার্গের যে আছে মানে ছিল আর কি, বক্তৃতা ছিল, সেখানে একটা বক্তৃতা দিয়েছিলেন, 10 লক্ষ মানুষের উপস্থিতি ছিল সেই বক্তৃতার জন্য। আরো অনেক কারণে তার ছেলেকে একজন শিক্ষকের কাছে পাঠাইছিল, এবং কিভাবে শিক্ষা দিতে হবে, শিক্ষককে তার কৃতজ্ঞতা সবকিছু জানাইছিল আর কি। তো আব্রাহাম লিঙ্কন, তার নামটা একটু ইতিহাসে জদ্দল করে। আমেরিকার ইতিহাসে তিনি ছিলেন 16তম প্রেসিডেন্ট। আমেরিকার ইতিহাসে আব্রাহাম লিঙ্কন ছিলেন 16তম প্রেসিডেন্ট। আমেরিকান সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ, এটা হয়েছিল 1861 থেকে 1865 সাল পর্যন্ত আব্রাহাম লিঙ্কনের সময়কালে। এটা ছিল আব্রাহাম লিঙ্কনের সময়কালে যুদ্ধ, এবং আব্রাহাম লিঙ্কন কিন্তু আততায়ীর গুলিতে কিন্তু মারা হয়েছিল, তাকে কিন্তু আততায়ী মেরে ফেলছিল। দাসত্ব প্রথা বিলোপ 1863 সালে ঘোষণা এবং 1865 সালের 6 ডিসেম্বর সংবিধানের 13তম সংশোধনীর মাধ্যমে দাস প্রথা বিলুপ করা হয়। এরপর আছে গেটিসবার্গের ভাষণ। যে ভাষণটা দিয়েছিল হচ্ছে আব্রাহাম লিঙ্কন, এবং এই ভাষণের সাথে বাংলাদেশের যে 7 মার্চের যে বঙ্গবন্ধু যে ভাষণটা আছে, 7 মার্চ যে ভাষণটা আছে, সেই ভাষণটাকেও কিন্তু তুলনা করা
হয় এবং গেটিসবার্গের এই ভাষণের ফলে আস্তে আস্তে আসলে গৃহযুদ্ধটা বন্ধ হয়েছিল, যার কারণে এই যুদ্ধটা হয়েছিল গেটিসবার্গ যুদ্ধ বলা হয়। 1863 সালের 21 নভেম্বর গেটিসবার্গের 2 মিনিটের ভাষণের মধ্যে তিনি বলেন, জনসাধারণের জন্য, জনসাধারণের দ্বারা পরিচালিত এবং জনসাধারণের সরকারই হচ্ছে গণতন্ত্র। অর্থাৎ গণতন্ত্রের যে স্লোগান বা সংজ্ঞাটা দিছিল, ডেমোক্রেসি ইজ ফর দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড, এই যে বিষয়টা ছিল আর কি, আমার ঠিক খেয়াল নাই এখন। তো এই যে ঘোষণাটা দিছিল, এটা দিছিলেন হচ্ছে আব্রাহাম লিঙ্কন। গণতন্ত্রের সুন্দর একটা স্লোগান সংজ্ঞা দিছিল যে এটা হচ্ছে জনসাধারণের জন্য, ফর দ্য পিপল, জনসাধারণ দ্বারা, বাই দ্য পিপল, এবং জনসাধারণের জন্যই হচ্ছে গণতন্ত্র, সরকার, জনগণেরই সরকারই হলো গণতন্ত্র। এরপরে আছে 1865 সালে 15 এপ্রিল আততায়ীর গুলিতে তিনি নিহত হন। আব্রাহাম লিঙ্কন তিনি কিন্তু মারা গেছিলেন 1865 সালে। বিখ্যাত উক্তি, দ্য বুলেট ইজ স্ট্রঙ্গার দ্যান বুলেট, দ্য ব্যালট ইজ স্ট্রঙ্গার। অর্থাৎ কি ব্যালট মানে কি, ভোট, কি ভোট হচ্ছে গুরুত্বপূর্ণ, ভোট হচ্ছে বুলেটের থেকেও শক্তিশালী। বুলেট মানে হচ্ছে যে গুলি, গুলির থেকেও শক্তিশালী কি ভোট, ভোট দিয়েই প্রমাণ করে দেওয়া যায় যে সবকিছু, বুলেট কিছুই না। তো ব্যালট ইজ স্ট্রঙ্গার দ্যান বুলেট, এটা মনে রাখতে হবে। এরপর আছে রুজভেল্ট, ইনি ইতিহাসে খুব পরিচালিত আছেন কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ব্যক্তিটা ছিল। তো রুজভেল্ট ছিল হচ্ছে 32তম প্রেসিডেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্টের নাম ছিল হচ্ছে রুজভেল্ট। তিনি ছিলেন হচ্ছে আমেরিকার 32তম প্রেসিডেন্ট। তার মেয়াদকাল হচ্ছে 1963 থেকে 1945 সাল পর্যন্ত, না 4 বার। একমাত্র সর্বাধিক মেয়াদে থাকেন, মানে অনেক বেশি সময় থাকেন। এত বেশি সাধারণত আমেরিকার প্রেসিডেন্টরা থাকে না। আমেরিকার প্রেসিডেন্ট সাধারণত 5 বছর পর পর চলে আসে এবং একজন প্রেসিডেন্ট 2 বারের বেশি সাধারণত হতে পারে না, অর্থাৎ 10 বছরের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবে না। বাট রুজভেল্ট কিন্তু 4 বারে মোটামুটি প্রায় 12 থেকে 13 বছর তিনি হচ্ছে ক্ষমতায় ছিলেন। এরপরে আমরা আসলে যেটা পড়বো, আমেরিকার ইতিহাস পড়লেই হবে, আমাদের কানাডা বা আমাদের বাকি যে দেশগুলো আছে এইগুলা সম্পর্কে আসলে এত বেশি ইনফরমেশন আমাদের জানার দরকার নাই বা আসবে না। সো আমাদের যে উত্তর আমেরিকা থেকে আসলে এই যে ইনফরমেশন গুলো আমরা দিচ্ছি বা যে কথাগুলো আমরা বলছি, এইটুখানি পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। সো আমরা এখন উত্তর আমেরিকার পরে আমরা এখন পড়বো আসছে দক্ষিণ আমেরিকা সম্পর্কে। তো দক্ষিণ আমেরিকার প্রথমে দেশ আর রাজধানীগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে প্রথমে যে দেশটা আছে সেটা হচ্ছে পেরু। পেরুর রাজধানীর নাম হচ্ছে লিমা। পেরুর রাজধানীর নাম কি? লিমা। এরপরে আমাদের সবার প্রিয় দেশ মানে সবার না, কিছু মানুষের প্রিয়, কিছু মানুষের খারাপ লাগার দেশ, আর্জেন্টিনা, যার রাজধানীর নাম হচ্ছে বুয়েন্স আয়ার্স। বুয়েন্স আয়ার্স, রাজধানীর নাম কি? বুয়েন্স আয়ার্স। এরপর হচ্ছে ব্রাজিল, এটাও কিছু মানুষের ভালো লাগার, কিছু মানুষের খারাপ লাগার দেশ, কারণ ফুটবল যারা পছন্দ করে হয় আর্জেন্টিনা নাই ব্রাজিল, এরকম হয়ে থাকে। তো ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্যাসিলিয়া। ব্রাজিলের রাজধানী কি? ব্যাসিলিয়া। এরপর যে দেশটা আছে সেটা হচ্ছে চিলি। চিলি বিশ্বের সব থেকে সরু দেশ বলা হয় চিলিকে, কারণ এরা একেবারে বলা যায় মানচিত্রের এইখান থেকে শুরু করে এই মাথা পর্যন্ত এরকম সরু ভাবে নেমে গেছে, সরু ভাবে, যার কারণে সরু দেশ বলা হয় চিলিকে। চিলির রাজধানীর নাম হচ্ছে সান্তিয়াগো। চিলির রাজধানীর নাম কি? সান্তিয়াগো। চিলির রাজধানী সান্তিয়াগো। এরপর আমরা এখন একটু ব্রাজিল সম্পর্কে একটু জানবো, বা ব্রাজিল সম্পর্কে আমাদেরকে একটু ইনফরমেশন গুলা জানতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা দেশ, বা বিশ্বের বড় বড় দেশগুলোর মধ্যে ব্রাজিল একটা গুরুত্বপূর্ণ। কারণ দক্ষিণ আমেরিকায় যদি বলি, দক্ষিণ আমেরিকার সব থেকে বড় দেশ হচ্ছে ব্রাজিল। তো ব্রাজিল সম্পর্কে একটু জানি কি কি আছে একটু দেখি। আয়তন ও জনসংখ্যা হচ্ছে ব্রাজিল হচ্ছে বিশ্বে পঞ্চম, আয়তন এবং জনসংখ্যা দুই ক্ষেত্রেই। পৃথিবীর শীর্ষ কফি উৎপাদনকারী দেশ ব্রাজিল কি? পৃথিবীর শীর্ষ কফি উৎপাদনকারী দেশ। পৃথিবীর প্রশস্ততম নদী অ্যামাজন। প্রশস্ততম মানে চওড়া, সেটাও কোথায় অবস্থিত? অ্যামাজন ব্রাজিলে অবস্থিত। অ্যামাজন বনভূমি পৃথিবীর ফুসফুস খ্যাত, পৃথিবীর ফুসফুস বলা হয়েছে অ্যামাজন বনভূমিকে। এই পৃথিবীর ফুসফুস খ্যাত, পৃথিবীর ফুসফুস, এই পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজন বন ব্রাজিলে অবস্থিত। তবে ব্রাজিল সরকার এখন যে শুরু করছে, ব্রাজিল একেবারে অ্যামাজনকে কাটা শেষ করে দিচ্ছে। তো অ্যামাজন বনভূমি কোথায় অবস্থিত? ব্রাজিলে অবস্থিত। পৃথিবীর প্রশস্ততম নদী অ্যামাজন ব্রাজিলে অবস্থিত। ব্রাজিলের সব থেকে বেশি কফি উৎপাদন করে, জনসংখ্যার আয়তনে ব্রাজিলের অবস্থান হচ্ছে পঞ্চম। এখন আমরা যে দক্ষিণ আমেরিকা পড়লাম, এখন তার গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমরা এখন একটু দেখবো। তো ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে জড়িত ছিল হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। ওয়াটারগেট কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। তিনি 37তম প্রেসিডেন্ট। 1972 সালে তিনি হচ্ছে ওয়াটার কেলেঙ্কারির সাথে যুক্ত হয়ে যান।
তো এখানে একটু ঘটনা বলতে হয়। নিক্সন মার্কেট নামে তোমরা হয়তো একটা মার্কেটের নাম শুনে থাকবা, যেখানে আছে পুরাতন পুরাতন যে কাপড় চোপড় আছে সেগুলো বিক্রি করা হয়, অর্থাৎ মোটামুটি পুরাতন কাপড় চোপড়। তো 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তো বিভিন্ন দেশ থেকে কিন্তু আসলে অনুদান আসতো। তো ঠিক একইভাবে আমেরিকা থেকেও আমাদের দেশে কিন্তু প্রচুর অনুদান আসতো। তো নিক্সন কি করতো, ওর দেশের আসলে জনগণ, বাইরের দেশে আমরা এখানে থেকে যে ঘটনাগুলো জানি বা বলি, যে একজন মানুষ সাধারণত একটা ড্রেস একবারের বেশি পরে না, দুইবারের বেশি পরে না, একসাথে 3 দিন পরে থাকে, তারপর আবার ওটা মানে করে দেয়, খুলে ফেলে দেয়। তো ওই দেশের যে খারাপ যে কাপড় চোপড় গুলো আছে বা পরে ফেলে দেওয়া যে কাপড় চোপড় গুলো আছে, সেগুলো আমাদের দেশে চলে আসতো। আসার পরে সেগুলা ধুয়ে টুয়ে আমাদের দেশে ওইভাবে অল্প টাকায় বিক্রি করা হতো, কোয়ালিটি ভালো, বাট একবার পরা। তো সেই জন্য এই নিক্সনের আমলে এটা হতো বলে ওই মার্কেট গুলাকে নিক্সন মার্কেট বলে পরিচিত। আমাদের দিকে সাধারণত এরকম একটা মার্কেট আছে যেটাকে নিক্সন মার্কেট বলা হয়। ওকে, মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপাধি দিয়েছিল হচ্ছে ফ্রান্স। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্ট্যাচু অফ লিবার্টি উপাধি দেয় ফ্রান্স। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃতদাস প্রথা বিলোপ করেন, কৃতদাস প্রথা বিলোপ করেন আব্রাহাম লিঙ্কন। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এরপর দেখি যুক্তরাষ্ট্রের কৃতদাস প্রথা বিলুপ্ত করা হয় 1863 সালে। 1863 সালে বিলোপ করা হয়, এটা ইম্পর্টেন্ট। যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ সংগঠিত হয়েছিল 1861 থেকে 1865 সালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আব্রাহাম লিঙ্কন আততায়ীর গুলিতে নিহত হয় 1865 সালে। কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন, আমেরিকা আবিষ্কার করেছিলেন কিন্তু কলম্বাস ইতালির, তার ছিল কোন দেশের ছিলেন তিনি, ইতালির ছিলেন। ইতালির কলম্বাস তিনি সর্বপ্রথম আমেরিকা আবিষ্কার করেছিলেন। আগে আসলে কি এইভাবে তো আসলে দেখার সুযোগ ছিল না, এক একটা মহাদেশ থেকে আর একটা মহাদেশে যাইতে গেলে নদী, সাগর, মহাসাগর কত কি পার হয়ে যাইতো, তো লং টার্ম একটা বিষয়। তো আসলে কি পৃথিবীর, আমরা যখন মনে করো যে বাংলাদেশে থেকে আমি কিন্তু চিন্তাও করতে পারতাম না যে ইউরোপের কোনো দেশ, আমি চিন্তাও করতে পারতাম না আমেরিকার কোনো দেশ টেশ আছে কিনা, আমি ভাবতাম যে এটাই মনে হয় শেষ, অর্থাৎ কুয়ার মতো একটা বিষয়। যেমন পৃথিবীতে থেকে আমি চিন্তা করতে পারি না, এখন পৃথিবী আমাদের হাতের মুঠোয় আসতে যাচ্ছে। পৃথিবী থেকে আমি চিন্তা করতে পারতেছি না যে পৃথিবীর অন্যান্য যে গ্রহ বা নক্ষত্রগুলো আছে সেখানে কি আসলে মানুষ আছে কিনা, এটা কিন্তু আমরা জানি না। অনসাবনের টাইম হয়তো বিজ্ঞানের উন্নতি সাধনের সাথে সাথে, যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে আমরা জানতে পারবো। তো আমেরিকা আবিষ্কার করছিল কে, কলম্বাস। কত সালে, আর 1492 সালে, এটা মনে রাখতে হবে। তারপরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর, প্রতিরক্ষা মানে হচ্ছে ওইখানে গুলাগুলি যে বিষয়টা আছে বা অস্ত্রপাতির যে বিষয়গুলো আছে সেগুলার যে সদর দপ্তর সেটা হচ্ছে পেন্টাগন। পেন্টাগন ওয়াশিংটনে অবস্থিত। বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন হচ্ছে পেন্টাগন। সব যদি প্রশ্ন আসে বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবনের নাম কি, পেন্টাগন। যুক্তরাষ্ট্রের যে প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত, পেন্টাগনে। সুন্দর করে দুইটা পয়েন্ট মনে রাখতে হবে। যুক্তরাষ্ট্রের মহাকাশযান মানে উৎক্ষেপণ যে কেন্দ্র বা মহাকাশযান যে গবেষণা, সেই কেন্দ্রটার নাম হচ্ছে নাসা। এটা মনে রাখতে হবে, যুক্তরাষ্ট্রের যে মহাকাশ গবেষণা উৎক্ষেপণ কেন্দ্র বা সবকিছুর গবেষণা কেন্দ্রের নাম হচ্ছে নাসা। কৃষ্ণাঙ্গ নেতা মার্কিন লুথার কিং, কি নাম, মার্কিন লুথার কিং। আততায়ীর গুলিতে তিনি মারা গেছিলেন কত সালে, 1968 সালে এই ব্যক্তিকে মারা হয়েছিল। এবং তিনি আসলে চাইতেন এমন একটা দেশ যেখানে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ সকলেরই বাচ্চারা সুন্দরভাবে লেখাপড়া করবে, একসাথে বন্ধুর মতো থাকবে। আমেরিকার স্বাধীনতা সংগ্রামের নায়ক ছিলেন জর্জ ওয়াশিংটন। আমেরিকা ব্রিটেনের থেকে স্বাধীনতা লাভ করেছিল 1780 সালে প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে। কিসের মাধ্যমে, প্রথম ভার্সাই চুক্তি হয়েছিল, এই চুক্তির মাধ্যমে তারা স্বাধীনতা লাভ করেছিল। আমেরিকার প্রেসিডেন্ট তাইলে মানে নায়ক কে ছিল, জর্জ ওয়াশিংটন, এটাও কিন্তু মনে রাখতে হবে। ওকে, ভার্সাই চুক্তির মাধ্যমে স্বাধীনতা পায়। যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য হচ্ছে 50টি, আর একটা হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া সহ মোট আছে, একটা স্বাধীন জেলা আছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া সহ 51টি। এটা একটু মনে রাখতে হবে। ম্যাপল পাতার দেশ, এটা মনে রাখতে হবে, ম্যাপল পাতার দেশ বলা হয় কানাডাকে। কানাডাকে বলা হয় ম্যাপল পাতার দেশ। আয়তনের দিক থেকে বিশ্বে কানাডার অবস্থান হচ্ছে দ্বিতীয়। লিলি ফুলের দেশ, লিলি ফুলের দেশ বলা হয় কানাডাকে, এটাও মনে রাখতে হবে। লিলি ফুলের দেশ কোনটা, কানাডা। কাগজ শিল্পে বিশ্বে কানাডার অবস্থান, কাগজ উৎপাদনে বিশ্বে কানাডার অবস্থান হচ্ছে প্রথম। কাগজ উৎপাদন করছে কোন দেশটা, তাইলে কানাডা হচ্ছে প্রথম। বিশ্বের সবচেয়ে বড় সভ্যতা মায়া সভ্যতা, মায়া, বিশ্বের সব থেকে বড় একটা সভ্যতার নাম হচ্ছে মায়া সভ্যতা। এটা গড়ে উঠেছিল মেক্সিকোতে। কোন দেশটার নাম হচ্ছে মেক্সিকো। মায়া সভ্যতা মেক্সিকোতে অবস্থিত বা গড়ে ওঠে।
পালস অফ অ্যান্টিলিস নামে পরিচিত হচ্ছে কিউবা। পালস অফ অ্যান্টিলিস এই নামটার সাথে পরিচিত কোন দেশটার নাম? কিউবা। কিউবা হচ্ছে ফিদেল কাস্ট্রোর দেশ। বিশ্বের প্রধানতম চিনি উৎপাদনকারী দেশ, মানে সব থেকে বেশি চিনি উৎপাদন হয়, প্রধানতম চিনি উৎপাদনকারী দেশের নাম হচ্ছে কিউবা। এই দেশটার নাম কিন্তু সুন্দর করে মনে রাখতে হবে, এটা কিন্তু ফিদেল কাস্ট্রোর দেশ। মুক্তার দেশ নামে পরিচিত কিউবা, অর্থাৎ এই দেশে প্রচুর পরিমাণে মুক্তা টুক্তা হয়ে থাকে, তো এটাকে বলা হয় কিউবা হচ্ছে মুক্তার দেশ। পৃথিবীর সবচেয়ে ছোট পাখি নামটার কি? হামিংবার্ড, যেটার নাম কি? হামিংবার্ড। এই হামিংবার্ডের আশ্রয়স্থল বা আবাসস্থল কিন্তু কিউবা, এটা মনে রাখতে হবে। ফিদেল কাস্ট্রো, যেটা কিন্তু আমাদের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল, ফিদেল কাস্ট্রো বলেছিলেন আমি হিমালয় দেখিনি, আমি বঙ্গবন্ধুকে দেখেছি। তো সেই ফিদেল কাস্ট্রো ছিলেন হচ্ছে কিউবার প্রেসিডেন্ট। এবং সমাজতান্ত্রিক দেশের মধ্যে কিউবা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ, যে দেশে এখনো পর্যন্ত সমাজতন্ত্র প্রচলিত আছে। কিউবায় ফিদেল কাস্ট্রো প্রেসিডেন্ট হয়েছিল 1960 সালে, এটা মনে রাখতে হবে। ফিদেল কাস্ট্রো প্রেসিডেন্ট হয়েছিল 1960 সালে। কিউবা এবং আমেরিকার মধ্যে কিন্তু দ্বন্দ্ব আছে, এবং কিউবাকে কিন্তু আমেরিকা পছন্দ করে না। অনেকটা আছে সাপে নেউলে সম্পর্কের মতো বিষয়টা, আমেরিকা পছন্দ করে না। আবার তাইওয়ানের সাথে যেমন চীনের একটা সম্পর্ক, তেমনি কিউবার সাথে আমেরিকারও কিন্তু একটা সাপে নেউলে সম্পর্ক। মধ্য আমেরিকার যে দেশের স্থায়ী সৈন্যবাহিনী নাই, যে দেশের সৈন্যবাহিনী নাই, কারণ সৈন্যবাহিনী টাইনি কিছুই নাই, সেটা হচ্ছে কোস্টারিকা। কোস্টারিকার কোনো নিজস্ব সৈন্যবাহিনী নাই, লাগে না, তাদের কোনো কাজেই লাগে না। যার কারণে মধ্য আমেরিকার কোন যে দেশের সৈন্যবাহিনী নাই, দেশটার নাম হচ্ছে কোস্টারিকা। তবে রিসেন্টলি এই দেশে সৈন্যবাহিনীর সৃষ্টি হয়েছে, যার কারণে এখন আর এটা দেওয়া যাবে না। সৈন্যবাহিনীর সৃষ্টি হয়েছে যার কারণে এটা আর হবে না। সো এই জিনিসটা বাদ, এখন আর এই জিনিসটা নাই, কিচ্ছু নাই, এই জিনিসটা সৈন্যবাহিনী সৃষ্টি করা হয়েছে। দক্ষিণ আমেরিকার তথা বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপ্রধান হচ্ছেন, বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপ্রধান হচ্ছেন ইসাবেলা প্যারন, যিনি আছে আর্জেন্টিনা। 1974 সালে তিনি আছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হয়েছিলেন। ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ হচ্ছে ফকল্যান্ড দ্বীপ। ব্রিটেন আর ইংল্যান্ডের মধ্যে যে একটা দ্বীপ নিয়ে একটা যুদ্ধ আছে, ব্রিটেন আর আর্জেন্টিনার মধ্যে একটা দ্বীপ নিয়ে আসছে যুদ্ধ আছে, সেই দ্বীপটার নাম হচ্ছে ফকল্যান্ড দ্বীপ। পৃথিবীর সরু দেশ বলছিলাম, পৃথিবীর সরু দেশের নাম হচ্ছে চিলি, বলে দিছিলাম এটা। খুদে ভ্যানিস নামে পরিচিত হচ্ছে ভেনেজুয়েলা। খুদে ভ্যানিস নামে পরিচিত কি? ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা, খুদে ভ্যানিস দেশ নাম হচ্ছে ভেনেজুয়েলা। ইনকা সভ্যতার ভিত্তিভূমি বলা হয় পেরুকে। ইনকা সভ্যতা, এটার ভিত্তিভূমি কি? এর ভিত্তিভূমি হচ্ছে পেরু। এই দেশটার নাম মনে রাখতে হবে, ইনকা সভ্যতার ভিত্তিভূমি হচ্ছে পেরু। দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ হচ্ছে ব্রাজিল। বলছিলাম যে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশের নাম হচ্ছে ব্রাজিল। পৃথিবীর অন্যতম বক্সাইট সমৃদ্ধ, কি সমৃদ্ধ বলছি? বক্সাইট সমৃদ্ধ দেশের নাম হচ্ছে সুরিনাম। সুরিনাম হচ্ছে পৃথিবীর অন্যতম বক্সাইট সমৃদ্ধ দেশের নাম। সো এই যে ইনফরমেশন গুলো এখানে আমরা দিয়েছি, এই ইনফরমেশন গুলো খুব সুন্দর করে মনে রাখতে হবে, এবং এই ইনফরমেশন গুলো যদি আপনি সুন্দর করে মনে রাখতে পারেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ পরীক্ষায় কিন্তু দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা থেকে যে প্রশ্ন আসুক, ইনশাল্লাহ আপনি কিন্তু খুব সুন্দরভাবে উত্তর করতে পারবেন। ওকে, এখন আমরা চলে যাচ্ছি আফ্রিকা মহাদেশে। আমাদের সব মহাদেশ শেষ, এখন লাস্ট পার্ট পড়ে রয়েছে, সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। এখন আমরা আফ্রিকা মহাদেশ সম্পর্কে একটু আলোচনা করব। তো আফ্রিকা মহাদেশ সম্পর্কে প্রথমে আসলে কিছু ইনফরমেশন আমরা জেনে নিই। সেটা হচ্ছে আয়তনে আফ্রিকার সব থেকে বৃহত্তম দেশের নাম হচ্ছে আলজেরিয়া। আয়তনে আফ্রিকার সব থেকে বড় দেশ হচ্ছে আলজেরিয়া। আর জনসংখ্যায় সব থেকে বড় দেশের নাম হচ্ছে, জনসংখ্যায় তার নাম হচ্ছে নাইজেরিয়া। এটা হচ্ছে জনসংখ্যায়। আর আফ্রিকার সবচাইতে বৃহত্তম দ্বীপ হচ্ছে মাদাগাস্কার। মাদাগাস্কার হচ্ছে সবচাইতে বৃহত্তম দ্বীপ। আর হ্রদ যদি বলা হয়, সেটা হচ্ছে ভিক্টোরিয়া দ্বীপ। ভিক্টোরিয়া যে হ্রদটা আছে, সেটাকে বলা হচ্ছে বৃহত্তম হ্রদ। পৃথিবীর বৃহত্তম মরুভূমি এটা যদি বলে, সেটা দিবেন হচ্ছে সাহারা মরুভূমি। এটা কিন্তু সব থেকে বৃহত্তম মরুভূমির মধ্যে একটা। এগুলো হচ্ছে আফ্রিকার মহাদেশের মধ্যে বৃহত্তম কোনগুলা কি আছে, সেইগুলা সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম।